আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আনুষ্ঠানিক অভিযোগ পেলে বিচার বহির্ভূত হত্যার বিষয়ে ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রধান বিচারপতির। বললেন, মিডিয়ার খবর দেখে বিচার হয় না। সরকার দুর্বল হয়ে নিজেরাই গুম খুনে জড়িয়ে পড়েছে, জঙ্গি দমনের নামে চালাচ্ছে গ্রেফতার অভিযান। অভিযোগ বিএনপি নেতাদের। অবৈধভাবে ক্ষমতা দখলের উদ্দেশ্যে উত্তরায় অস্ত্র ও গোলাবারুদ মজুত করা হয়েছিল জানালেন বিএনপির কমিশনার। তবে এখনো তদন্ত চলছে। গঙ্গা ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহারের উদ্যোগ ভারতের, তলিয়ে যাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, ১০০ কোটি মানুষের ঘরছাড়া হবার আশঙ্কা। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচারের বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে অফিসিয়ালি কিছু জানেন না তিনি, তবে আনুষ্ঠানিক অভিযোগ পেলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার হঠাৎ ঢাকার নিম্ন আদালত পরিদর্শনে যান প্রধান বিচারপতি। এ সময় বিচারক ও আইনজীবীদের সাথে কথা বলেন প্রধান বিচারপতি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, মিডিয়ায় বা পত্রিকার খবর দেখে বিচার করা হয় না। যথাযথভাবে অভিযোগ পেলে অবশ্যই বিচার করা হবে। কোনো অপরাধীদের কোনো ক্রমেই ছাড় দেওয়া হবে না। পরে আইনজীবী সমিতির দেয়া বক্তৃতায় প্রধান বিচারপতি বলেন, ঢাকা কোর্টে চুল পরিমাণ দুর্নীতিকেও প্রশ্রয় দেওয়া হবে না। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা কোর্টে মেধাবী বিচারকদের নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা কোর্ট হবে অন্যান্য জেলা কোর্টের জন্য মডেল। কোনো মিডিয়ার বিচারে আমরা প্রভাবান্বিত হই না। আমরা বিচার করব, আমরা দেখব, আমরা রেকর্ড দেখে যা হয়। আমার বিচারকরা এখন সম্পূর্ণ স্বাধীন, এখানে কোনো ইন্টারফিয়ারেন্স হয় না। আমার দৃঢ় বিশ্বাস কোনো কিছু হচ্ছে না। আমি দেখে যদি এরকম কোনো কিছু হয়, নিশ্চয়ই অপরাধী যে যদি হয়েছে, যদি কোনো বাড়াবাড়ি করে অন্যায় করে, নিশ্চয়ই তার বিচার হবে। গুপ্ত হত্যা, গুম খুন রুখতে না পেরে জঙ্গি দমনের নামে সরকার এখন দেশবাসীকেই প্রতিপক্ষ হিসেবে নিয়েছে অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি ভারতকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে থাকার। দলের অন্য নেতারা বলেন, সরকার দুর্বল হয়ে এখন নিজেই গুম খুনে জড়িয়ে পড়েছে। গুপ্ত হত্যা, গুম খুন ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করে মহানগর বিএনপি। এতে বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকার বিভিন্ন বাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জঙ্গি দমন নয়, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে সরকার। পুলিশ বাহিনী, র্যাব, অন্যান্য সরকারি কর্মকর্তা, এরাই হচ্ছে এখন এই সরকারের শক্তি। আর আমাদের শক্তি হচ্ছে দেশের জনগণ। কিন্তু জনগণ খালি হাতে, আর এই সরকার হচ্ছে অস্ত্র হাতে। এই অভিযানের নাম করে গোটা বাংলাদেশের মানুষের উপরেই ঝাঁপিয়ে পড়েছেন। এই অবস্থা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের তো ভেঙে ফেলতে হবে সেগুলোকে, ওই কারাগার ভাঙতে হবে, আমাদের বন্ধুদেরকে বের করে আনতে হবে। এছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই, আন্দোলনের কোনো বিকল্প পথ নেই। কোনো ব্যক্তি বা দল নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পাশে থাকবে ভারত, এমন আশাবাদ বিএনপি নেতাদের। আমরা সবসময় যেটা প্রত্যাশা করি, সেই প্রত্যাশা হচ্ছে যে ভারতবর্ষ বাংলাদেশের গণতান্ত্রিককামী মানুষের সঙ্গেই থাকবে। নিশ্চয়ই তারা এমন কোনো শক্তিকে বা সরকারকে প্রশ্রয় দেবে না বা সহযোগিতা করবে না যারা বাংলাদেশের মানুষের উপরে চড়াও হয়ে বসেছে। অন্যদিকে সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শনে গিয়ে বিএনপির আরেক নেতা সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান বলেন, বিএনপি ধর্মের নামে হত্যা পছন্দ করে না। যারা ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে হত্যা করছে, একটা অস্থিরতা তৈরি করে দিচ্ছে, আমরা সকলে তার বিরুদ্ধে তাদের নিন্দাবাদ জানাই, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবারও আহ্বান জানান বিএনপি নেতারা। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। অবৈধভাবে ক্ষমতা দখলের উদ্দেশ্যে উত্তরায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করা হয়েছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে এসেছে আর কারাই বা তা মজুত করেছিল, এ বিষয়ে গোয়েন্দা পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি।
গত শনিবার বিকেলে উত্তরা 16 নম্বর সেক্টরে বৌদ্ধ মন্দিরের পাশের খাল থেকে 97টি পিস্তল, 217টি ম্যাগজিন ও 1000 রাউন্ড গুলি উদ্ধারের দাবি করে পুলিশ। দমকল বাহিনীর ডুবুরিদের সহায়তায় রবিবার সকালেও আরও 32টি ম্যাগজিন উদ্ধারের দাবি করা হয়। উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণার একদিন পর আবারও গণমাধ্যমের মুখোমুখি হন ডিএমপি কমিশনার। বলেন, ক্ষমতা দখলের ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই অস্ত্র মজুত করা হয়েছিল, তবে পুলিশ তা নস্যাৎ করে দিয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে হেয় করতে চায়, দেশে অশান্তি সৃষ্টি করে, জনমনে আতঙ্ক সৃষ্টি করে, অসাধু উদ্দেশ্যে ক্ষমতা দখল করতে চায়। উদ্ধার অভিযানের সময় কেন সংবাদকর্মীদের দূরে রাখা হয়েছিল এ প্রশ্নের জবাব দেন ডিএমপি কমিশনার। 19 তারিখে সাংবাদিককে দূরে রাখা হয়েছিল এই কারণে, যাতে এইখানে আমার তল্লাশি কার্যটা ব্যাহত না হয়। চলমান জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থার মধ্যেও কিভাবে দুর্বৃত্তরা এমন অস্ত্র ও গোলাবারুদ এতদূর বহন করে খালে ফেলল, এমন প্রশ্ন রাখা হয় ডিএমপি কমিশনারের কাছে। ঢাকার বাইরে থেকে রিসেন্ট ঢুকেছে নাকি অতীতে কোনো সময়ে কেউ এটা মজুত করেছিল বড় ধরনের নাশকতা করার জন্যে, সেটি ঘটনাগত প্রশ্ন এবং তদন্ত করেই কিন্তু সেটা বলা যাবে। আর নিশ্ছিদ্র নিরাপত্তা বলতে আসলে কিছু নেই। আসাদুজ্জামান জানান, উদ্ধার করা অস্ত্রগুলোর সঙ্গে পুলিশ বাহিনীর ব্যবহৃত অস্ত্রের হুবহু মিল থাকলেও সেগুলোর নির্মাতা দেশের নাম ছিল না। হয়তো কোনোটা রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। দেশের নানামুখী শিক্ষা ব্যবস্থার মধ্যেই লুকিয়ে রয়েছে ধর্মান্ধতা ও জঙ্গি তৈরির রসদ, অভিমত নিরাপত্তা বিশেষজ্ঞদের। তা রুখতে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দিকেও নজর দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। এদিকে ইসলামী চিন্তাবিদরা বলছেন, জঙ্গিবাদ বিস্তারে মাদ্রাসা শিক্ষা নয়, ধর্মের অপব্যাখ্যা, রাজনৈতিক ও গোষ্ঠী স্বার্থে ধর্মের যথেচ্ছ ব্যবহারও দায়ী। আবহমান কাল থেকে বাংলাদেশ ধর্মীয় ও গোষ্ঠীগত সহিষ্ণুতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিশ্বব্যাপী পরিচিত। কিন্তু গত কয়েক দশকে ধর্মীয় সংখ্যালঘু এমনকি ইসলাম ধর্মের ভিন্ন মতাবলম্বীদের উপরে হামলা জনমনে তৈরি করেছে আতঙ্ক। গত এক দশকে বহু গ্রেপ্তার এবং উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গির ফাঁসিও তাদের উত্থানের লাগাম টেনে ধরতে পারেনি। এজন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে দুষছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এদের বীজ থেকে যাচ্ছে এবং এই শিক্ষা ব্যবস্থাটা যতদিন পর্যন্ত থাকবে, যে শিক্ষা ব্যবস্থায় তারা মোটিভেটেড হয়, এটা তৈরি হতে থাকবে, নতুন নতুন ভাবেই তৈরি হতে থাকবে এবং এটা বাইরে থেকেও এটা ইনফ্লুয়েসড হবে তৈরি হতে। এরা কিন্তু একেবারেই এক ধরনের সুনির্দিষ্ট একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আসছে, যেখানে তাদের শিক্ষা ব্যবস্থা তাদেরকে শিক্ষা দেয় যে একটা জিহাদের জন্য যদি তারা জীবন দেয় তাহলে তারা ভেস্তে চলে যাবে। কওমি ও আলিয়া মাদ্রাসায় শিক্ষিতদের পাশাপাশি জঙ্গিবাদে আসক্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষিতরাও এর ব্যাখ্যা দিলেন সংশ্লিষ্টরা। মাদ্রাসা আমি উঠিয়ে দেওয়ার কথা বলছি না, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি কর্মমুখী করতে হবে এবং সেখানে যারা পড়ছেন তাদের ছাত্রদেরকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পরিবেশ, খেলাধুলার পরিবেশ, মননশীলতা চর্চার পরিবেশ, সংস্কৃতি চর্চার পরিবেশ এটি তৈরি করতে হবে। তবে ইসলামী শিক্ষাবিদরা বলছেন, ধর্ম নয়, আসল গলদ ধর্মের অপব্যাখ্যায়। সব ধর্মের কথা এক জায়গায় গিয়ে এক হয়, সে হল শান্তি। শান্তি প্রতিষ্ঠার জন্যই ধর্ম, মানুষের জন্যই ধর্ম। মানুষকে মেরে ফেললে এই ধর্ম কে পালন করবে? একটা বিশেষ পরিবেশে কাউকে গড়ে উঠে এবং সেখানে একটি সমস্যা থাকে যে তাকে যেভাবে গড়ে তুলছে তার কাছ থেকে সেই কর্মই তো মানুষ পাবে। আগে যে লিটারেচারগুলো আছে আমাদের সামনে, তার মধ্যে কিছু অপব্যাখ্যা রয়েছে। কিছু কিছু লোক নিজের ব্যক্তিগত কোনো থেকে অবস্থান থেকে ব্যাখ্যা করেছেন যেগুলো অপব্যাখ্যা, তার দ্বারা কিছু মানুষ উত্তেজিত হচ্ছে। এই শিক্ষাবিদের মধ্যে মূল্যবোধ আর পারিবারিক শিক্ষার অভাবও জঙ্গিবাদ বিস্তারের কারণ। আমার তো জানা উচিত। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, ঢাকা। তারা কি বিশ্বাস? সংসদ সদস্যরা প্লট ও ফ্ল্যাট দুটোই পাবেন বলে জানিয়েছেন গ্রাউন্ড ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে সব কথা জানান তিনি। দুপুরে জাতীয় সংসদে গণপূর্ত মন্ত্রী জানান, 1 লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করছে রাজউক। যেসব সংসদ সদস্য প্লট চান তারা জমি না নিয়ে সহজ শর্তে সব ফ্ল্যাট নিতে পারেন। এ সময় সংসদ সদস্যরা ফ্ল্যাট নেবেন না বলে সমস্বরে মন্ত্রীর প্রস্তাবের প্রতিবাদ জানান।
পরে গণপূর্তমন্ত্রী জানান 2200 একর জমির ওপর নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। সংসদ সদস্যরা চাইলে প্লট ফ্ল্যাট দুটোই নিতে পারবেন। এরপর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সংসদকে জানান বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর জেনারেল জিয়াউর রহমান কোনোদিনই সম্মুখ যুদ্ধে অংশ নেননি। জিয়াউর রহমান সবসময় অস্ত্র ও গোলাবারুদ থেকে দূরে থাকতেন বলেও মন্তব্য করেন তিনি। কৃষক যেন ফসলের ন্যায্য দাম পায় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। কৃষিবিদ দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনের আলোচনা সভায় এই নির্দেশ দেন তিনি। রাষ্ট্রপতি বলেন, কৃষকরা যেন উৎসাহ না হারায় এ ব্যাপারে সবাইকে নজর দিতে হবে। মনে রাখতে হবে, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। পরামর্শ দেন, পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে চলতে কৃষকদের কৃষি তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। তার মতে, যে কোনো উন্নত জাতের ফসল বা পদ্ধতি আবিষ্কার হলেও কৃষকরা যে পর্যন্ত তা বাস্তবায়িত না করবে সে পর্যন্ত এসবের তেমন কোনো মূল্য নেই। কৃষি ব্যবস্থা বাণিজ্যিকীকরণের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি সংশ্লিষ্টদের সক্ষমতা অর্জনেরও পরামর্শ দেন। এর আগে কৃষি খাতে উল্লেখযোগ্য অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে কেআইবি কৃষি পদক বিতরণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। অতীতের মতো অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান ফাউন্ডেশন ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। ধারাবাহিক ইফতার মাহফিলের অংশ হিসেবে রাজধানীর লেডিস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতারের আগে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সম্প্রতি ভারত সরকার ঘোষণা দিয়েছে, গঙ্গা ব্রহ্মপুত্রের পানি সরিয়ে উত্তর ভারতের খরাপীড়িত অঞ্চলকে সবুজ করার কাজ শুরু করা হবে। বিশেষজ্ঞরা মনে করেন এর নির্মম প্রভাবে বাস্তুচ্যুত হবেন বাংলাদেশের 1,30,00,000 মানুষ। দেশের 17% ভূমি হয়ে পড়বে নোনা। সমুদ্রের পানি বেড়ে ডুবে যাবে সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের বড় অংশ। ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার নদী কালাভাপাল্লিতে 20 বছরের মধ্যে প্রথম পানির ধারা এটি। বিরল এই ঘটনা সম্ভব হয়েছে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের ফলে। এতে একটি নদীর গতিপথ পরিবর্তন করে আরেকটি নদীর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। সম্প্রতি ভারত সরকার ঘোষণা দিয়েছে 14টি খাল কেটে হিমালয় অঞ্চলে গঙ্গা, ব্রহ্মপুত্র ও এদের শাখা নদীতে পানি ধরে রাখার জন্য কৃত্রিম সংরক্ষণাগার তৈরি করা হবে। সরিয়ে নেওয়া হবে ব্রহ্মপুত্র নদীর পানিও। যখন কিনা বাংলাদেশের নদ নদীর 60% পানি আসে গঙ্গা ও ব্রহ্মপুত্র থেকে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও আসাম এবং বাংলাদেশে ক্ষতিকর প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তারা মনে করেন, পানি প্রবাহ কমে গেলে বাংলাদেশের 17% নদী নোনা পানির গ্রাসে চলে যাবে। বাস্তুচ্যুত হবে 1,30,00,000 মানুষ। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাবে, সমুদ্রের উচ্চতা বেড়ে ডুবে যাবে অনেক জমি। মানুষ এবং সংকোষের যেখানে হিমালয় থেকে নেমে আসছে, ভুটান থেকে নামছে, সেখানে তারা ড্যাম দিয়ে সেখান থেকে উপর দিয়েই নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারা শিলিগুড়ি নেক দিয়ে নিয়ে যাবে। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে পুরোপুরি তলিয়ে যাবে সুন্দরবন সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সিংহভাগ। এই যে বর্তমান বিজেপি সরকার, এখন তারা যদি মনে করে তারা রিভার বেসিন করে পানি নিয়ে যাবে আর আমরা এখানে তাদেরকে ইন্টারনাল ট্রানজিট দিয়ে দেবো, তাহলে একটা নিশ্চয়ই তারা ফুল প্যারাডাইসে আছে। উন্মুক্ত আলোচনা রাজনৈতিক পর্যায়ে হতে হবে, টেকনিক্যাল পর্যায়ে হতে হবে এবং সমগ্র ব্যাপারটা যে একটা পাগলামির লক্ষণ সেটা সুস্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। বিশ্লেষকরা তাগিদ দিয়ে বলছেন, এখনই ভারতের মোদী সরকারকে এই সর্বনাশা প্রকল্প থেকে সরিয়ে আনার জন্য কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা শুরু করা উচিত বাংলাদেশ সরকারের। সাহায্য নেওয়া উচিত আন্তর্জাতিক নদী কমিশনেরও। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। এখন দেখবেন বাংলালিংক ঈদ ফেস্ট ইফতার বাজার সংবাদ। রোজাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় ইফতারের। এতে শরিক হয় স্বল্প আয়ের মানুষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো রোজাদার। হালিম বা কাবাবের মতো মুখরোচক খাবার না থাকলেও শুধুমাত্র মুড়ি, পেঁয়াজ ও জিলাপি দিয়ে ইফতার সারেন তারা। বিভিন্ন জায়গা থেকে আসা মুসল্লিরা মসজিদে জড়ো হন আল্লাহর রহমত লাভের আশায়। আজানের ধ্বনির সাথে সাথে শুরু হয় ইফতার। অংশ নেয় সর্বস্তরের মানুষ।
মসজিদের নগরী হিসেবে পরিচিত ঢাকায় ইফতারের এই সময়টিতে চলে অন্য এক আবহ। এর আগে থেকেই কাতার করে মসজিদে বসে ইফতারের অপেক্ষা। ইফতারকে কেন্দ্র করে আসরের নামাজের পর থেকে শুরু হয় মুসল্লিদের জমায়েত। বিকেল থেকে ইফতার বিতরণের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন খাদেমরা। একসাথে ইফতার করলে মহব্বত বাড়ে, রহমত হয়, আল্লাহ রহমত হয়। এতগুলো মানুষের আমরা যে ইফতারি করছি মূলত আমরা একটু দোয়া পাওয়ার জন্য। বাড়তি সোয়াব পাওয়ার আশায় বাসায় ইফতার না করে অনেকেই ছুটে আসেন মসজিদে। সবার সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সারেন ইফতার। আমি গরিবদের সাথে এবং সমন্বয় সবার সাথেই ইফতার করার জন্য আমার এটা অন্তর থেকে ভালোবাসে। প্রতিনিয়ত বাসায় করতাম, কিন্তু সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে একসাথে বাইতুল মোকাররম মসজিদে ইফতারি করব, এই কারণে আর কি আসা। কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ কৃষিজীবী, কেউ কর্মজীবী করেছে, সবাই এখানে আসছে এখন রহমতের জন্য। ইসলামিক ফাউন্ডেশন, মসজিদ কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের সমন্বয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আয়োজন করা হয় প্রতিদিনকার ইফতার। দিন দিন রোজাদারদের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যয় বাড়ছে ইফতারে। সবার সাথে সমন্বয় করে আয়োজন করা হচ্ছে বলে জানায় আয়োজকরা। বর্তমান এই 2016 অর্থ বছরে বাজেট 15,50,000 টাকা। যে আসবে সেই খাবে, আর আমরা কারোর থেকে শরীক হওয়ার চেষ্টা করি। আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই ইফতারি পাঠ, আর কোনো উদ্দেশ্য না। শুধু এক মাসের জন্য নয়, সারা বছর নিজেদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, এমনটাই আশা মুসল্লিদের। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। এবারের ঈদে সড়কে কোনো যানজট হবে না, মানুষ ঘরে ফিরতে পারবে নির্বিঘ্নে, আশাবাদ সড়ক পরিবহন মন্ত্রী। সরকার উৎখাত ষড়যন্ত্রের মামলায় আটক আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখানো হলো, চেক প্রতারণা মামলায় কারাগারে প্রেরণ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। এবারের ঈদে সড়কে কোনো যানজট হবে না, অন্যবারের চাইতে মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে বলে আশাবাদ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের টঙ্গীর চেরাগালি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনকালে তিনি এ আশার কথা জানান। সেতুমন্ত্রী বলেন, এবারের ঈদে সরকারের প্রস্তুতি ভালো, মহাসড়কের অবস্থাও আগের চাইতে ভালো। তবে চন্দ্রায় সড়ক মেরামতের কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিছুটা যানজটের আশঙ্কা থাকায় বিকল্প ব্যবস্থার কথাও জানান মন্ত্রী। এছাড়া ঈদের আগে মহাসড়ক ময়লা ও দখলমুক্ত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, চলমান প্রক্রিয়ায় ঈদের পরেও দখল হওয়া রাস্তাগুলো পর্যায়ক্রমে মুক্ত করা হবে। এদিকে শুরু হয়েছে ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি। ভোর থেকেই দীর্ঘ লাইনে টিকিট কিনছেন ঈদে ঘরে ফিরতে আগ্রহীরা। তবে অনলাইনেও টিকিট ছাড়াই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত দিন বা সময়ের টিকিট পাচ্ছেন না অনেকেই। অনলাইনের নামে টিকিট কালোবাজারে চলে গেছে কিনা এ শঙ্কাও তাদের। এদিকে ঈদে বাড়তি চাপ সামলাতে আরও বাস নামানোর আশ্বাস দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। বাসের আগাম টিকিট পেতে মধ্যরাত থেকেই গাবতলী টার্মিনালে এমন দীর্ঘ লাইন। ঈদের নারীর টানে বাড়ি ফিরতে মুখিয়ে থাকা হাজারো মানুষের কাঙ্ক্ষিত টিকিট পেতে সেহরির আগে থেকেই কাউন্টারগুলোতে বাড়তে থাকে উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ক্লান্তি কেটে গেছে অনেকের কাঙ্ক্ষিত দিনের টিকিট পাওয়ার আনন্দে। আবার অনেকে হতাশ হয়েছেন নির্ধারিত দিনের টিকিট না পেয়ে। এজন্য আগে থেকে অনলাইনের টিকিট ছাড়াকে দায়ী করেছেন কেউ কেউ। আমি 4 তারিখ নাইটে চাইছিলাম, তো 4 তারিখ নাইটে বলছে অনলাইনে বুক হয়ে গেছে, 5 তারিখ দিছে। কিন্তু এটা তো ঠিক না, অনলাইনে দিয়ে দিচ্ছে, আমরা এখানে এত সময় ধরে দাঁড়ায় আছি, এভাবে তো এটা অনিয়ম হচ্ছে। কালোবাজারি বলতে ওরা বলতেছে এগুলো অনলাইনে বুকিং আছে, অনলাইনে তো এখনো ছাড়েনি, 9টার পরে মনে হয় ছাড়বে। আরেকটার দিকে আসছে, ভোর রাত্রে ভাত মনে করেন এখানেই খাওয়া লাগছে। আসে সেহরির পর থেকে দাঁড়ানো আছে, কিন্তু এতটা স্লো, মানুষ এতটা কষ্ট করতেছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদে মানুষের বাড়তি চাপ সামলাতে ব্যবস্থা নিয়েছেন তারা। তবে রাস্তায় যানজট নিয়ন্ত্রণ করা না গেলে কোনো কাজে আসবে না এ বাড়তি উদ্যোগ। 30 তারিখ আর 4 তারিখ এই দুইটা দিনেরই চাহিদা। যারা আসতেছে সবাই তো 4 তারিখ যাচ্ছে, 4 তারিখ তো দিতে পারবো না। রাস্তার যে সংস্কার কাজ হচ্ছে, এই কাজটা এখন বন্ধ করে দেয়া, এখন মোটামুটি পুলিশ প্রশাসন দিয়ে রাস্তাটা ক্লিয়ার রাখা, তাহলে ঘরমুখ বা ঘর ফেরা যাত্রীগুলো ঘরে ঠিকমতো ফিরতে পারবে।
ঈদে বাড়ি যাও ও ফিরে আসা নির্বিঘ্ন করতে পরিবহন সংশ্লিষ্ট সরকারের সহযোগিতা চান যাত্রীরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ৩৬ কোটি ৮ লাখ টাকার চেক প্রতারণার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের আদালত। এর আগে সরকার উৎখাতে ষড়যন্ত্রের মামলায় আটক ছিলেন তিনি। বাদীপক্ষের আইনজীবী জানান, সীতাকুণ্ডের দক্ষিণ ভাটিয়ারি এলাকার ফৌজদারহাটে বি অ্যাসোসিয়েট নামে একটি প্রতিষ্ঠানের নামে আসলাম চৌধুরী বিভিন্ন সময়ে পূবালী ব্যাংক থেকে ৩৬ কোটি ৮ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণ পরিশোধের জন্য যমুনা ব্যাংকের চেক দিলেও অপর্যাপ্ত তহবিলের কারণে তা ডিসঅনার হয়। চেক প্রতারণার অভিযোগে পূবালী ব্যাংকের সিডিএ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক SM ইয়াহিয়া 2013 থেকে 2015 সালের মধ্যে 8টি মামলা করেন। এরপর থেকে আসলাম চৌধুরী পলাতক ছিলেন। 15 মে মোসাদ কনভেনশনের মামলায় রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এবার রয়েছে রুয়াফজা ঈদ বাজার সংবাদ। ঈদ উপলক্ষে বনানীর বুটিক হাউসগুলো যেন উৎসবময়। দামি সালোয়ার কামিজ, শাড়ি, লেহেঙ্গা ও পাঞ্জাবির কালেকশনে সাজানো হয়েছে দোকানগুলো। তবে এগুলোতে কেনাকাটা এখনও তেমন একটা জমেনি। সচরাচর উচ্চবিত্তরাই এসব দোকানের ক্রেতা। বনানীর বুটিক শপগুলোর পোশাকের গুণ, মান ও ডিজাইন একটু আলাদা, সেই সাথে রয়েছে ঐতিহ্য ধরে রাখার চেষ্টাও। ঈদ উপলক্ষে এবারও নিত্য নতুন ডিজাইনের সালোয়ার কামিজ, শাড়ি ও কুর্তি রাখা হয়েছে দোকানগুলোতে। আরামদায়ক ও ডিজাইন ব্যতিক্রম হয় এসব দোকানে কেনাকাটায় যান ভিন্ন রুচির ক্রেতারা। কালেকশনগুলি একটু ডিফারেন্ট টাইপের, কালেকশনগুলি ভালো। এদের কম্বিনেশনগুলো খুব সুন্দর, ব্রাইটনেস আছে এই জন্য। আর ফিটিংসের দিক থেকেও মোটামুটি বেশ ভালোই। রিজনেবল প্রাইস, অনেক ডিফারেন্ট ডিজাইনস আছে, অনেক কমফোর্টেবল। হ্যাঁ, ভারতের বিভিন্ন ডিজাইনের বুটিক ছাড়াও দেশীয় লিলেন, কটন ও ভয়েল কাপড়ের উপর ডিজাইন করা হয়েছে পোশাকগুলোতে। তবে পোশাকের চাহিদা থাকলেও রাস্তায় যানজটের কারণে এখন অনেকেই এসব দোকানে আসতে পারছেন না বলে জানালেন বিক্রেতারা। এবার ঈদে আমাদের ওয়েদারটা একটু গরম থাকবে, তো এই টাইমটা আমাদের কটন কাপড়ের উপরেই আমরা ডিজাইনগুলো করে থাকি। আমরা বিভিন্ন কারচুপি কাজ করে রেখেছি এবং ফেব্রিকের কাজ করেছি এবং এমব্রয়ডারি কাজ করেছি, যেন জনগণ এবং সাধারণ যারা মানুষ আছেন, যারা আছেন আমাদের এই ফ্যাশনগুলো যেন উপলব্ধি করতে পারে এবং নিতে পারে। এবার কারচুপির কাজ আসছে, তারপরে ওয়ান পিসের মধ্যে বিভিন্ন কালেকশন আমরা নিয়ে আসছি। ক্রেতা সাধারণ আমাদের যে ধারণা, আমাদের ক্রেতা সাধারণরা সাধারণত বাংলাদেশি পোশাকই পছন্দ করেন এবং আমরা খুব সাড়া পাচ্ছি, ভালো সেল করতে পারবো। ঈদের কেনাকাটা এখনো জমে ওঠেনি, তবে এক সপ্তাহের মধ্যে কেনাকাটা জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে আবারও নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে সন্ত্রাস মোকাবেলায়। এবার যুক্তরাষ্ট্রের মুসলিমদের তালিকা করার প্রস্তাব দিল রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রিমিয়ার ক্রিকেট সুপার লিগে রূপগঞ্জকে 60 রানে হারিয়ে শীর্ষে আবাহনী, মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্য। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মুসলিম বিদ্বেষী বক্তব্যে আবারও বিতর্ক উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সন্ত্রাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মুসলমানদের তালিকাভুক্তির প্রস্তাব দিয়েছেন তিনি। বিসিএস টেলিভিশনে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইসরায়েলের মতো বেশ কিছু দেশ এই পদ্ধতিতে সুফল পেয়েছে। মসজিদগুলোকে নজরদারির আওতায় আনার বিষয়টি পুনর্ব্যক্ত করেন বিতর্কিত এই রাজনীতিবিদ। আদালতের নির্দেশে নিউইয়র্কের মসজিদগুলোতে নজরদারি বন্ধের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় আসতে পারলে এটি আবারও চালু করা হবে। এক্ষেত্রে ফ্রান্সের উদাহরণ টানেন ট্রাম্প। জানান, নজরদারির ভিত্তিতে সেখানে একাধিক মসজিদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। যুদ্ধ, সংঘর্ষ আর নানা সহিংসতার কারণে বিশ্বে বাস্তু হারা মানুষের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। তারা বলছে 2015 সালে শেষ নাগাদ বিশ্বে শরণার্থী হয়েছে 6,53,00,000 মানুষ, যা ইতিহাসে সর্বোচ্চ। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক প্রতিবেদনে জাতিসংঘ বলছে বিশ্বের প্রতি 113 জন মানুষের একজন ঠিকানা হারিয়েছেন। শরণার্থীদের অর্ধেকই এসেছে সিরিয়া, আফগানিস্তান ও সোমালিয়া থেকে। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে গেল 3 দিনের বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 47 জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছে অন্তত 19 জন, আহত 14। নিখোঁজদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। চীনের জিয়াংজি ও হুবই প্রদেশে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় নিহত হয়েছে অন্তত 22 জন। এখনও নিখোঁজ রয়েছে অন্তত 15 জন। আফগানিস্তানে আলাদা 3টি হামলার ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে 23 জন। সোমবার সকালে রাজধানী কাবুলের একটি মিনি বাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে 14 নেপালি নিরাপত্তা কর্মী। এর প্রায় 3 ঘন্টা পর কাবুলের আরেক হামলায় নিহত হয়েছেন এক রাজনীতিবিদ। এছাড়া বাদকস্তান প্রদেশের একটি বাজারে মোটরসাইকেল বোমা হামলায় নিহত হয়েছে আরও 8 জন। হামলাগুলোর দায় স্বীকার করেছে তালেবান গেরিলারা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। ওয়ালটন প্রিমিয়ার ক্রিকেট লিগ। 4 মৌসুম পর প্রিমিয়ার ক্রিকেট লিগে শিরোপার সুবাস পাচ্ছে আবাহনী। শিরোপার দৌড়ে থাকা লিজেন্ড অফ রূপগঞ্জকে 7 রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আবাহনী। বিকেএসপিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে আবাহনীকে 76 রান এনে দেন তামিম ইকবাল ও লিটন দাস। এরপর দ্রুত 4 উইকেট হারালে কিছুটা বিপদে পড়ে আকাশী নীলরা। তবে পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত 140 রানের জুটি দলকে এনে দেয় বড় রানের ভিত্তি। সাকিবের 66 ও মোসাদ্দেকের 73 রানে 8 উইকেটে 290 রানের চ্যালেঞ্জিং স্কোর করে আবাহনী। জবাবে আবাহনীর রানের চাপে নুয়ে পড়ে লিজেন্ডস অফ রূপগঞ্জ। 35 রানে হারায় প্রথম 3 উইকেট। শুরুর এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। মোহাম্মদ মিথুন 55 ও আসিফ আহমেদ রাতুল 70 রান করলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় 230 রানে অল আউট হয় রূপগঞ্জ। ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে ওঠেন মোসাদ্দেক। 43 রানে নেন 5 উইকেট। আবাহনী রূপগঞ্জ দুই দলের পয়েন্টই এখন সমান 20। তবে আবাহনী ম্যাচ খেলেছে একটি কম। প্রধান নির্বাচকের পদ থেকে ফারুক আহমেদ পদত্যাগ করলে বিসিবি তা গ্রহণ করবে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ফারুকের সমস্যা হলে তিনি পদত্যাগ করতে পারেন, তাকে আটকানোর প্রশ্নই আসে না। তার সাথে কোনো আলোচনারও ইচ্ছে নেই বোর্ডের। দ্বিতীয় স্তর বিশিষ্ট নির্বাচক কমিটি করায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকা জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দেশে ফিরেই পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে। বিসিবি সভাপতির দাবি, ফারুক আহমেদকে সম্মান দেখাতেই প্রধান নির্বাচকের পত্রে রাখা হয়েছে। প্রাথমিক আলোচনায় প্রধান নির্বাচক পদটাই ছিল না। দলে ম্যানেজারের অন্তর্ভুক্তির বিষয়েও সাফাই গিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে মুস্তাফিজকে দলে নিতে চাননি নির্বাচকরা। কোচ ও ম্যানেজারের কারণেই সে এখন দলের বড় সম্পদ। তাহলে ওকে জিজ্ঞেস করতে হবে এমন কোনো বার আছে কিনা ও যেই টিম সিলেক্ট করে পাঠিয়েছে ওটা চেঞ্জ করা হয়নি। সো আমি যা হয়ে আসছে আমি তাই করছি। দেয়ার ইজ অ্যাবসলিউটলি নাথিং নিউ। নেগোশিয়েট করার প্রশ্নই ওঠে না। হিস্ট্রিকের চেয়ে ভালো কোনো পেস বোলার আসছে নাকি আমাদের কোচ? হিস্ট্রিক চলে গেছে, নেগোশিয়েট করি নেই। মানে এইসবের কোনো সুযোগই নেই এখানটায়। মানে এখানে আমি আপনাদেরকে সিম্পলি একটা কথা বলছি, যা যা করা হয়েছে এতদিন ঠিক সেইভাবেই চলছে, এখনও তাই আছে। একটা পত্রিকায় আমি দেখলাম লিখেছে যে কোনো এক সিলেক্টর নাকি নিয়ে এসছে মুস্তাফিজকে ন্যাশনাল টিমে। দিস ইজ টোটালি অ্যাবসার্ড। ওরা তো খেলতেই দিবে না, আনা তো দূরে থাক, পাকিস্তানের সাথে যে ম্যাচ খেলাবে খেলতেই নামতে দিবে না। সো ইট ইজ রিয়েলিটি ইজ টোটালি ডিফারেন্ট। আমি যেটা বলছি এগুলো আমি এখন বলতে চাই না। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আনুষ্ঠানিক অভিযোগ পেলে বিচার বহির্ভূত হত্যার বিষয়ে ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রধান বিচারপতির। বললেন, মিডিয়ার খবর দেখে বিচার হয় না। সরকার দুর্বল হয়ে নিজেরাই গুম খুনে জড়িয়ে পড়েছে, জঙ্গি দমনের নামে চালাচ্ছে গ্রেফতার অভিযান, অভিযোগ বিএনপি নেতাদের। অবৈধভাবে ক্ষমতা দখলের উদ্দেশ্যে উত্তরার অস্ত্র ও গোলাবারুদ মজুত করা হয়েছিল জানালেন ডিএমপি কমিশনার। তবে এখনও তদন্ত চলছে।
গঙ্গা ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহারের উদ্যোগ ভারতের, তলিয়ে যাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, ১০০ কোটি মানুষের ঘরছাড়া হবার আশঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণফোন বাঙালি ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। সঙ্গে থাকায় ধন্যবাদ।